অনেক অনেক শুভেচ্ছা এই ক্লাসে আমরা শিখব বাংলা ব্যাকরণের এক থেকে 5 পর্যন্ত পরিচ্ছেদ। তো এই ক্লাসটা ভালোভাবে করলে আশা করি তোমরা এই 5টা পরিচ্ছেদ বুঝতে পারবে। আর বাংলা দ্বিতীয় পত্রের জন্য বইটা ভালোভাবে পড়লেই চলে, গাইড ফলো না করলেও হবে। যদি তুমি বইটা ভালো করে রিডিং পড়ে বুঝতে পারো, যদি বইটা বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি এমসিকিউতে অনেক ভালো মার্কস পাবে। তো চলো ক্লাস শুরু করা যাক। আমাদের প্রথম পরিচ্ছেদের নাম হলো ভাষা ও বাংলা ভাষা। আমরা আসলে বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষাভাষী মানুষ। তো ভাষা কি? ভাষা হলো এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। আমরা যে কথাগুলো বলি এগুলো আমাদের মুখ থেকে ধ্বনি বের হয়। এই ধ্বনিগুলো একত্রিত হয়ে শব্দ তৈরি হয়। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য তৈরি হয়, একাধিক শব্দ মিলে বাক্য তৈরি হয়। সুতরাং একাধিক ধ্বনি মিলে তৈরি হয় শব্দ, আর একাধিক শব্দ মিলে তৈরি হয় বাক্য। আর বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে, অর্থাৎ আমরা আমাদের নিজেদের মনের ভাব প্রকাশ করি বাক্যের মাধ্যমে। আমরা কোনো কথা মানুষকে বলি, একটা বাক্য বলে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। সুতরাং মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। সুতরাং ভাষা হলো মনের ভাব প্রকাশক। তারপর আমরা এগুলো পড়বো। সুতরাং মেইন কথাগুলোই আমরা বেশিরভাগ পড়বো। সুতরাং হলো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করা ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল পদ্ধতি। সুতরাং যারা চোখে দেখে না তারা ভাষাকে প্রকাশ করে এমন একটা পদ্ধতির নাম হলো ব্রেইল পদ্ধতি, যা হাত দিয়ে অনুভব করা যায়, ছোঁয়া যায়, ভাষা উঁচু নিচু তৈরি করা যায়। এই পদ্ধতিটির নাম হলো ব্রেইল পদ্ধতি। আবার বাক প্রতিবন্ধী মানে যারা কথা বলতে পারে না, তাদেরকে বোঝানোর জন্য, তারা তো কথা বলতে পারে না, সুতরাং মনের ভাবও প্রকাশ করতে পারবে না, কিন্তু তাদের মনের ভাব প্রকাশ করার জন্য ইশারা ভাষা। সুতরাং অনেক সময় মানুষ ইশারা দিয়ে অনেক কিছুই বলে, যেমন ছেলেরা মেয়েদেরকে বলে, মেয়েরা ছেলেদেরকে বলে, এমনই ইশারা ভাষা। মানুষ মুখ থাকতেও ইশারা দেয়, এইটাই দুনিয়া। তারপর অনেকগুলো ভাষা রয়েছে, আমরা এগুলো দেখবো, ইংরেজি ভাষা, বাংলা ভাষা। তারপর মেইন যেখান থেকে এই জায়গা থেকে অনেক এমসিকিউ হয়। সুতরাং অর্থাৎ পরিচ্ছেদ 1 থেকে প্রশ্ন হলেই এই লাইনগুলো থেকে প্রশ্ন হয়, এইগুলো থেকেই প্রশ্ন হয় এমসিকিউর জন্য। সুতরাং আমরা এগুলো পড়বো ভালো করে। বাংলা ভাষা পড়তে গেলে বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম হলো বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। এটা অনেক এমসিকিউ হয়, অনেক এমসিকিউ আসে। এইটা অনেক এমসিকিউর মধ্যে আসছে, অনেক বোর্ডে আসছে। সুতরাং প্রায় 30 কোটি বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। তাদের মধ্যে বাংলাদেশে 16 কোটি মানুষ, আর ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি। সুতরাং 16 কোটি আর 10 কোটি হলো 26 কোটি। তারপর এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি। পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। তারপর বাংলাদেশে 16 কোটি। সুতরাং বাংলাদেশে 16 কোটি মানুষ, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি, 16 কোটি। তারপর উড়িষ্যা, এগুলোর মধ্যে রয়েছে আরও 3 কোটি। 16 কোটি আর 10 কোটি 26 কোটি, আর 3 কোটি 29 কোটি, আর আরও বিভিন্ন দেশে 1 কোটি। সুতরাং 30 কোটি। সব মিলিয়ে প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠতম ভাষা। সুতরাং পৃথিবীর 6ষ্ঠতম ভাষা হলো বাংলা ভাষা। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। তারপর ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং
পলির সঙ্গে বাংলা ভাষা রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তারপর এইটা আমরা মুখস্থ করব, ইন্দো ইউরোপীয় থেকে আসে ইন্দো ইরানীয়, আর ইন্দো ইরানীয় থেকে আসে ভারতীয় আর্য, আর ভারতীয় আর্য থেকে আসে প্রাকৃত, আর প্রাকৃত থেকে আসে বাংলা। সুতরাং যদি এমসিকিউতে আসে যে বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছিল, এটি হবে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য, ভারতীয় আর্য থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। অনেক এমসিকিউ হয় চর্যাপদ। তারপর বাংলা ভাষার নির্দিষ্ট লিপি রয়েছে। বাংলা ভাষার নির্দিষ্ট লিপি রয়েছে। এই লিপির নাম হলো বাংলা লিপি। সুতরাং বাংলা ভাষার লিপি হলো বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি। 50টির মধ্যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। এগুলো তো আমরা ছোটোবেলায় পড়ে আসছি। স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপিগুলো পড়ব। তারপর আহমিয়া, বড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। এগুলো এমসিকিউ আসে, এগুলো ভালো করে পড়বা, যেগুলো দাগানো দেওয়া আছে এগুলো। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রেই বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। সবাই বাংলা ভাষায় কথা বলে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। আমরা বাংলাদেশে যেমন বাংলা ভাষায় কথা বলি, ইন্ডিয়াতেও অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে, ত্রিপুরা ওইদিকে অনেক মানুষই বাংলা ভাষায় কথা বলে। প্রায় কয়জন মানুষ? 10 কোটি মানুষ পশ্চিমবঙ্গে। তারপর আমরা পড়ব বাংলা ব্যাকরণের দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদের নাম বাংলা ব্যাকরণ। এই অধ্যায়ে আমরা পড়ব এইগুলা। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1943 সালে। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। 1943 সালে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়। এর লেখক, মানে প্রথম যখন প্রকাশিত হয়েছিল তখন এর লেখক ছিল মানুয়েল দা আসুম্পাসাউ। নামটাই কীরকম বৈজ্ঞানিক নাম। তো 1743 সালে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়েছিল, এবং যখন প্রকাশিত হয়েছিল পর্তুগিজ ভাষায় তখন এই পর্তুগিজের লেখক হলো মানুয়েল দা আসুম্পাসাউ। তারপর 1778 সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রেজি হেলহেড। অর্থাৎ এগুলো মনে না রাখলেও হেলহেড নামটা মনে রাখতে হবে, কঠিন। হেলহেড প্রণীত ইংরেজি ভাষায়। হেলহেড কোন ভাষায়? ইংরেজি ভাষায় রচিত করেন বাংলা ব্যাকরণ। প্রথমে 1743 সালে করেছিল পর্তুগিজ ভাষায় মানুয়েল দা আসুম্পাসাউ। তারপর 1778 সালে করেছে হেলহেড কোন ভাষায়? ইংরেজি ভাষায়। তারপর বইটির নাম হলো এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তারপর 1801 সালে উইলিয়াম ক্যারি। তারপর 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষা আরও 2টি উল্লেখযোগ্য বাংলা ভাষায় রচনা করেন। এগুলা এটা বেশ ইম্পর্টেন্ট, অনেক এমসিকিউর মধ্যে আসে। 1833 সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় প্রথম রচিত হয়। এমসিকিউর মধ্যে আসবে যে গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় কে প্রথম রচনা করেন, কত সালে রচনা করেন? রামমোহন রায় 1833 সালে। তারপর আমরা দেখব আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো 4 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। এগুলোর মধ্যে আমরা এগুলো মনে না রাখলেও এগুলো মনে রাখবো, উদাহরণগুলো মনে রাখবো। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় হলো বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া। বাকযন্ত্র মানে আমরা যে অঙ্গের মাধ্যমে আমরা কথা বলি, এই যন্ত্রটা। তারপর বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া মানে আমরা যে কথা বলি উচ্চারণটা কিভাবে হয়, এই প্রক্রিয়াটা। তারপর ধ্বনির বিন্যাস,
আমরা যখন কথা বলি তখন আমাদের মুখ থেকে কোনো শব্দ বের হয় না, বের হয় ধ্বনি। একাধিক ধ্বনি মিলে তৈরি হয় শব্দ, আর একাধিক শব্দ মিলে তৈরি হয় একটা বাক্য, আর এই বাক্য দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি। সুতরাং ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য। আমরা কথা যখন বলি তখন স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করি। ধ্বনিদল প্রবৃত্তি এইগুলোই মনে রাখবো। তারপর রূপতত্ত্ব, রূপ মানে অনেক রূপ মানুষের, রূপতত্ত্ব বাক্যের অনেক রূপ। রূপতত্ত্ব হলো বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। এগুলো তো আমরা ইংরেজিতে পড়ি, নাউন প্রনাউন এগুলা, 8টা পার্টস অফ স্পিচ। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি। তারপর বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বের মধ্যে কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, লোপ, যুক্তি, চিহ্ন, এগুলোই ইম্পর্ট্যান্ট, এগুলোই মনে রাখবো জাস্ট। তারপর আমরা পড়ব বাংলা ব্যাকরণের পরিচ্ছেদ 3। পরিচ্ছেদ 3-এর মধ্যে এগুলো জাস্ট একটু রিডিং পড়ব, রিডিং পড়লেই চলবে। শুধু মনে রাখতে হবে সাধুরীতির সাধারণ বৈশিষ্ট্য, এগুলো মনে রাখতে হবে। সাধুরীতি মানে অনেক আগের কালে মানুষ যারা যেভাবে কথা বলতো, যেমন সাধুরীতি ক্রিয়ারূপ দীর্ঘতর মানে আস্তে আস্তে বলতো কথা। যেমন করা ক্রিয়ারূপ হলো করিতেছে, করিয়াছে, করিল, করিলে, করিলাম, করিত, করিতেছিল, করিয়াছিল, করিব, করবে, করিতে, করিয়া, করলে, করিবার। সাধুরীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে, যেমন তাহারা হ, ইহাদের হ, তারপর যাহা, সব দিকেই হ আছে, হ যুক্ত হয়েছে, তাহা, উহা, কে, হ ইত্যাদি। তারপর এগুলি একবার রিডিং পড়লেই চলবে। তারপর প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্য, এগুলো একটু রিডিং পড়লেই চলবে, সবগুলো একটু রিডিং পড়লেই চলবে। আসলে এই পরিচ্ছেদটা এতটাও গুরুত্বপূর্ণ না, বাট এগুলো পড়ে গেলে এমসিকিউ আসলে যাতে না আটকাও তার জন্য পড়তে হবে। তারপর আমরা পড়ব পরিচ্ছেদ 4, অর্থাৎ বাকযন্ত্র। বাকযন্ত্রটা অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, তো এটা ভালো করে পড়তে হবে। তো প্রথমে আমরা পড়ব ফুসফুস। এটা হলো একটা মানুষের চিহ্ন, অর্থাৎ বাকযন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গ। আমরা কথা যখন বলি, কথা কোথা থেকে যায়, এগুলো একটা চিত্র দেওয়া আছে, তো আমরা এগুলো অনেক ভিতর থেকে পড়ব। সুতরাং ফুসফুস হলো ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস। ফুসফুস, আমরা যখন একটা শব্দ উচ্চারণ করি, যখন আমাদের ভিতর থেকে কোনো শব্দ আসে, তখন শব্দটা আসে ফুসফুস থেকে। ফুসফুস কী করে? ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন শ্বাস ফুসফুসের মধ্যে যায়, তারপর ফুসফুস থেকে আবার বের হয়। মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। আমরা যখন ভিতরে শ্বাস নেই এবং শ্বাস যখন বের করি, তখন শ্বাস বের হওয়ার সাথে সাথে ধ্বনি বের হয়। এই ধ্বনিটা বের হয়ে এদিকে বের হয়ে যায়, মুখ দিয়ে বের হয় ধ্বনি। সুতরাং শ্বাস ত্যাগ যখন হয়, শ্বাস ত্যাগের সাথে ধ্বনি উৎপন্ন হয়। ঠিক আছে, ক্লিয়ার? তারপর শ্বাসনালী হলো ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখ, বিভর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে। শ্বাসনালী ফুসফুস থেকে বাতাস। শ্বাসনালী, আমরা যখন শ্বাস নেই বা শ্বাস গ্রহণ করি, শ্বাস ত্যাগ করি, এই শ্বাসটা যেদিকে যায় এইটাই হলো শ্বাসনালী। এই দেখো, শ্বাসনালী হলো এটা। সুতরাং আমরা শ্বাস এদিকে গ্রহণ করি, এদিকে নিয়ে এদিকে ফুসফুসে পাঠিয়ে দিচ্ছি, আবার ফুসফুস থেকে এদিকে গিয়ে মুখ দিয়ে বের হয়ে যায়। সুতরাং এটাই বলছে শ্বাসনালী মানে ফুসফুস থেকে বাতাস। এই ফুসফুস থেকে যে বাতাসটা বের হয়, ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখবিবর, শ্বাসনালী দিয়ে বের হয়ে মুখবিবর দিয়ে এই নাসিকা দিয়ে বের হয়ে যায়, নাক দিয়ে বের হয়ে যায় আমাদের শ্বাস, বা মুখ দিয়েও বের হয়। মুখবিবর ও নাসিকারন্ধ্র, মুখ দিয়েও বের হয়, নাক দিয়েও বের হয়। সুতরাং মুখের আর নাকের একটা মিল রয়েছে ওই জায়গার মধ্যে, মুখ এদিকে, নাক উপরের দিকে। ষড়যন্ত্র কি? ষড়যন্ত্র মানে মানুষের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না, এটা হলো আমাদের মুখের মধ্যে কণ্ঠ, যেখানে মুখের ভিতরে কণ্ঠের কাছে, এটা হলো শ্বাসনালীর উপরের অংশকে ষড়যন্ত্র
অবস্থান শ্বাসনালীর উপরে। আমরা যে দিক দিয়ে শ্বাস গ্রহণ করি এই শ্বাসনালীর উপরের দিকেই রয়েছে ষড়যন্ত্রের অবস্থান। মেরুদণ্ডের 4, 5, 6 নং অস্থির পাশে থাকা এই অংশটি নলের মতো। সুতরাং ষড়যন্ত্র কিসের মতো? নলের মতো। বাতাস ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনি সৃষ্টি হয়। এই দেখো কীভাবে ধ্বনি সৃষ্টি হয়। আমরা যখন শ্বাস যখন ভিতরে নেই, তারপর ভিতর থেকে যখন শ্বাস বের করে দিই তখন ধ্বনি সৃষ্টি হয়। বাট কখন ধ্বনি সৃষ্টি হয়? যখন ষড়যন্ত্রের মধ্যে এসে লাগে তখন ধ্বনি সৃষ্টি হয়। বাতাস ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসে, যখন বাতাস ষড়যন্ত্রের মধ্যে লাগে বা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসে তখনই ধ্বনি সৃষ্টি হয়। কখন ধ্বনি সৃষ্টি হয়? ষড়যন্ত্রের মধ্যে লাগলে, ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসলে ধ্বনি সৃষ্টি হয়। অধিজিহ্বা, তারপর স্বররন্ধ্র, ধ্বনিদ্বার ইত্যাদি ষড়যন্ত্রের অংশ। সুতরাং এগুলো ষড়যন্ত্রের আশেপাশেই অবস্থিত। তারপর আমরা পড়ব জীব। আমরা জীব দিয়ে কী করি? খাবার টেস্ট করি। তো জীব কি? মুখ গহ্বরের নিচের অংশে জীবের অবস্থান। আমরা মুখ গহ্বর মানে মুখের নিচের অংশে কি থাকে? আমাদের জিহ্বা থাকে, মানে জিহ্বা মানেই জীব। মুখের নিচের অংশে জীবের অবস্থান। বাকযন্ত্রের মধ্যে জীব সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ। আমরা যখন কথা বলি, কথা বলার সময় আমাদের জীব নড়াচড়া করে। সুতরাং তার জন্য বলা হয়েছে জীব সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ। জীবের উচ্চারণ অনুযায়ী আমাদের জীব অনেক সময় অনেক প্রক্রিয়ায় নড়াচড়া করে। অনেক সময় উপরে যায়, অনেক সময় নিচে যায়, অনেক সময় সামনে আসে এবং অনেক সময় পিছনে যায়। সুতরাং জীবের উচ্চারণ অনুযায়ী সম্মুখ পশ্চাৎ মানে সামনে, পশ্চাৎ মানে পিছনে অবস্থান অনুযায়ী এবং মুখের বিভিন্ন অংশের সঙ্গে জীবের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয়। মানে আমাদের জীব অনেক সময় সামনে আসলে এক ধ্বনি, পিছনে গেলে অন্যরকম ধ্বনি এবং মুখের মধ্যে লাগলে অন্যরকম ধ্বনি। মানে মুখের মধ্যে স্পর্শ করলে, যেমন আমাদের মুখের মধ্যে, তারপর মুখের উপরে যে শক্ত তালু রয়েছে, তালুর মধ্যে স্পর্শ করলে অনেক ধরনের ভিন্ন ধরনের ধ্বনি সৃষ্টি হয়। এটাই বলা হয়েছে। তারপর আলজিভ মানে হলো আমাদের মুখ থেকে আমাদের আমরা যখন হা করলে ছোটো একটা গলার কাছে একটা ছোটো একটা জিভ দেখা যায়। সুতরাং এই ছোটো জিভটাই হলো আলজিভ। সুতরাং আমাদের যে মুখটা বড় করে হা করলে একটা ছোটো জিভ দেখতে পাই ওইখানে, এই জিভটাই হলো আলজিভ। মুখ গহ্বরের কোমল তালুর পিছনে মানে মুখ গহ্বর, আমাদের মুখের উপরে একটা তালু আছে, শক্ত তালু। এই তালুর পিছনে ঝুলন্ত এক মাংসপেশি, তালু থেকে একটু দূরে মানে গলার কাছে ঝুলন্ত মাংসপেশির নাম আলজিভ। মানে যে ছোট একটা পেশি রয়েছে, এই পেশিটার নাম আলজিভ। ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয়। সুতরাং আলজিভ যখন নিচে নামে তখন বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে, মানে কিছুটা বাতাস নাক দিয়েও বের হয়ে যায় যখন কি আলজিভ নিচে নেমে আসে। এর ফলে নাসিকা ধ্বনি তৈরি হয়। তাই নাসিকা ধ্বনি মানে নাক দিয়ে যখন বাতাস বের হয় তখন নাসিকা ধ্বনি তৈরি হয়। তারপর তালু কি? আমাদের মুখ গহ্বরের উপরের অংশ, মানে মুখ গহ্বরের ছাদকে যেমন ঘরের ছাদ রয়েছে উপরে, তেমন মুখ গহ্বরের ছাদও রয়েছে। মুখ গহ্বরের ছাদ কি? তালুর দুটি অংশ, একটি হলো কোমল তালু, একটি শক্ত তালু। আমাদের দাঁতের সাথে যে লেগে আছে ওইটা হলো আমাদের উপরের পাটি দাঁতের সাথে যে লেগে আছে ওইটা হলো শক্ত তালু, আর শক্ত তালু থেকে একটু দূরে মানে একটু ভিতরে সেটা হলো কোমল তালু। অনুনাসিক স্বরধ্বনির উচ্চারণের কোমল তালু নিচে নামে। তারপর কোমল তালু ও জিভ মূলের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। এগুলো পড়লেই চলবে। তারপর হলো মুর্দা কি? শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মুর্দা বলে। মুর্দা কি? আমাদের শক্ত তালু যে রয়েছে দাঁতের উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মুর্দা বলে। মানে
শক্ত তালু আমাদের মুখের শক্ত দাঁতের, এটা হলো দাঁতের উপরের পাটি, আর হলো শক্ত তালু, এর দুইটার মাঝামাঝিতে মধ্যবর্তীতে যে উত্তল অংশ, এটা হলো মূর্ধা। কোনো কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভ মূর্ধাকে স্পর্শ করে। তারপর দন্তমূল ও দন্ত। দন্তের গোড়ার নাম দন্তমূল, মানে আমাদের দন্ত মানে কি আমাদের দাঁত, দাঁতের যে গোড়া রয়েছে ওইটা হলো দন্তমূল, মানে যেখান থেকে দাঁতের সৃষ্টি, ওইটা হলো দন্তমূল। তারপর উপরের পাটির দন্তমূল ও দাঁতের সঙ্গে জিভের স্পর্শে বেশ কিছু ধ্বনি উৎপন্ন হয়। তারপর উষ্ঠ মানে কি আমাদের ঠোঁট। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাহিরের অংশের নাম হলো উষ্ঠ বা ঠোঁট। উষ্ঠের মধ্যকারে ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে উচ্চ, সংবৃত ও বিবৃত এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এছাড়া ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে উষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আমরা পড়ব নাসিকা। নাসিকা মানে কি আমাদের নাক। মুখগহ্বরের পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয়। তো এই ছিল আমাদের পরিচ্ছেদ 4। তো তারপর আমরা পড়ব পরিচ্ছেদ 5। পরিচ্ছেদ 5-এর নাম হলো ধ্বনি ও বর্ণ। এটি একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো ভালো করে পড়ব। ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। ধ্বনি কি? ধ্বনি একাধিক ধ্বনি মিলে তৈরি হয় শব্দ, আর একাধিক শব্দ মিলে তৈরি হয় বাক্য। সুতরাং ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। মানে আমরা যখন কথা বলি, এই কথা বলতে গেলে কীভাবে কথা বলি, একটা বাক্যের মাধ্যমে কথা বলি, তখন বাক্যটা কোথা থেকে সৃষ্টি হয়? একটা ধ্বনি থেকে সৃষ্টি হয়। তাই বলা হয়েছে ভাষার ক্ষুদ্রতম একক, মানে সবচেয়ে ছোটো জিনিস হলো ধ্বনি। ধ্বনি থেকে হয় বাক্য, ধ্বনি থেকে হয় শব্দ, শব্দ থেকে হয় বাক্য, আর বাক্য থেকে দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি। তারপর বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। 37টি মৌলিক ধ্বনি। এই ধ্বনিগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি স্বরধ্বনি, একটি ব্যঞ্জন ধ্বনি। সুতরাং মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি, আর হলো মৌলিক স্বরধ্বনি 60টি। মৌলিক স্বরধ্বনি 60টি আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। এই 60টি আমরা কীভাবে মনে রাখবো? এখানে অনেক উল্টাপাল্টা করে দেওয়া আছে, তো আমরা এভাবে শিখব। স্বরেয় সরেয়া রস্যই রস্যু এ উ এ। স্বরয় সরেয়া রস্যি রস্যু এ উ এ। মুখস্থ করে ফেলবো, এটাই ইম্পর্টেন্ট। তারপর এগুলো একটু রিডিং করবো, রিডিং করলেই হবে। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এগুলো একটু রিডিং পড়লেই চলবে। তারপর স্বরবর্ণ আমরা জানি 11টি, আর ব্যঞ্জন বর্ণ এগুলা 39টি, এগুলো তো আমরা জানি। তারপর কার বর্ণ। কার মানে কি? আমরা ছোটোবেলায় পড়ছি আকার, রস্যিকার, দীর্ঘিকার, এগুলা। কার কয়টা? কার হলো স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ। কার বর্ণ হলো, আমরা জানি স্বরবর্ণ হলো 11টা। স্বরবর্ণ 11টার মধ্যে স্বরয়র কোনো কার নাই, বাট এগুলা সবগুলার কার আছে। তাই স্বরয় বাদ এগুলো হলো 10টা। তাই কার বর্ণ মোট 10টা সংক্ষিপ্ত রূপ। এগুলোর নাম কার বর্ণ। স্বরয় আকার এগুলাই। তো এগুলো একটু পড়ে নেব। তারপর কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে ব্যঞ্জন ধ্বনিটির সঙ্গে একটি স্বরয় আছে বলে ধরে নেওয়া হয়। এটা অনেক এমসিকিউর মধ্যে আসে, এই লাইনটা স্বরয় আছে বলে ধরে নেওয়া হয়। তারপর আমরা পড়ব অনুবর্ণ। অনুবর্ণ কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ। অনেক এমসিকিউর মধ্যে আসে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণ সংক্ষেপ। ফলা কি? ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে
অথবা ডান পাশে ঝুলে থাকে সেগুলোকে ফলা বলে। এই সবগুলো ফলা মনে রাখার জন্য আমাদের একটা ট্রিক্স আছে। এই ট্রিক্সটা হলো মজার লবণ। ম দিয়া মফলা, ম দিয়া মফলা, তারপর জ দিয়া জফলা, ম দিয়া মফলা, জ দিয়া জফলা। যেহেতু এই বানামটা কিন্তু ভুল আছে, বাট মনে রাখার শর্তে এটা বর্গীয় জটাকে ঝ দেওয়া হয়েছে। জ দিয়া জফলা, দুস্থ র দিয়া রফলা, ল দিয়া লফলা, ব দিয়া বফলা, দন্ত ন দিয়া নফলা। 1 2 3 4 5 6, তার 6টা ফলা। রেফ, দুস্থ র এর একটি অনুবর্ণ হলো রেফ। তারপর এটা একটু রিডিং পড়ে নিব, ইম্পর্টেন্ট আছে। তারপর যুক্তবর্ণ আমাদের সবগুলো পড়তে হবে না, শুধু যে এখানে দাগ দেওয়া রয়েছে ওইগুলো পড়লেই চলবে। তারপর সংখ্যাবর্ণ হলো 10টি। কীভাবে 1 থেকে 9 পর্যন্ত আর 0। এই হলো আমাদের আজকের ক্লাস। তো ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবা। পরবর্তীতে কী ক্লাস চাও তা কমেন্টে বলবা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি করার জন্য।